বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 5 জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের আজকে ফৌজদারি কার্যবিধি চতুর্থ ক্লাস এবং সর্বমোট চতুর্থ ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি 2025 সালের সংশোধনীতে ফৌজদারি কার্যবিধির যে যে বিধিবিধান সংশোধিত হয়েছে এবং এইগুলা সম্পর্কে একটু ধারণা লাভ করব। তো দেখেন, ফৌজদারি কার্যবিধি 2025 সালে মোট দুইবার সংশোধিত হয়েছে। আগে কথা শুনেন, মোট দুইবার সংশোধিত হয়েছে। একবার হচ্ছে 10 জুলাই আর একবার হচ্ছে 10 আগস্ট। 10 জুলাইতে শুধু নতুন একটা ধারা যোগ করছে 173 ক, আর 10 আগস্টের সংশোধনীতে নতুন ধারা যোগ করছে, প্লাস অনেক ধারা সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন করছে। ঠিক আছে, তাহলে আমরা সব সংশোধন, সব ধারাগুলো একসাথে পড়বো না। ধরেন আমরা গতদিন ওই যে 51 ধারা পর্যন্ত পড়ছি, এর মধ্যে আমাদের যে ধারাগুলো পড়ে সেই রিলেটেড ধারাগুলো এই যে আমি আপনাদের একটা পেজ দিয়েছি। তো প্রথমে যদি একটু পড়ি, দেখেন 2025 সালে ফৌজদারি কার্যবিধি সর্বমোট দুইবার সংশোধিত হয়। দেখছেন কয়বার? দুইবার। প্রথম সংশোধনী আনা হয় 10 জুলাই 2025। এই সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি ধারা, সেটা হলো 173 ক ধারা নতুন ভাবে সংযোজন করা হয়। দেখছেন? অপরদিকে 10 আগস্ট 2025 তারিখের সংশোধনীর মাধ্যমে অসংখ্য ধারায় সংশোধন এবং নতুন ভাবে সংযোজন করা হয়। তো প্রথমে আমরা 2025 সালের যে দ্বিতীয় সংশোধনী মানে 10 আগস্ট যেটা সংশোধনী এনেছে, তার প্রথম আমরা পেয়েছিলাম 32 ধারায়। দেখেন 32 ধারা অলরেডি আমরা পড়ে এসেছি যে বিচারিক ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের কি ক্ষমতা, সাধারণ ক্ষমতা। এটা আমরা জানি। এই যে দেখেন, প্রথম শ্রেণী বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এর জরিমানা প্রদানের ক্ষমতা 5 লক্ষ টাকা পর্যন্ত করা হয়, যা পূর্বে ছিল কত, 10,000 টাকা। আর এবং বেত্রাঘাত প্রদানের ক্ষমতা কি করা হয়, বাতিল করা হয়। এরপরে দেখেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের জরিমানা প্রদানের ক্ষমতা, আন্ডারলাইন করবেন, 3 লক্ষ টাকা পর্যন্ত করা হয়। কত টাকা? 3 লক্ষ। পূর্বে ছিল কত, 5,000 টাকা। এরপরে দেখেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের জরিমানা প্রদানের ক্ষমতা 2 লক্ষ টাকা পর্যন্ত করা হয়, যা পূর্বে ছিল কত, 2,000 টাকা। তো প্রথম যে সংশোধনীটা আনে সেটা হলো কত ধারা, 32। এরপরে নতুন একটা ধারা যুক্ত করা হয়েছে, দেখেন 46 ক ধারা। 46 ক, যত জায়গা ক খ গ ঘ আছে ধরে নিবেন এটা হলো কি ধারা, নতুন ধারা। আচ্ছা, এই 46 ক থেকে ব্র্যাকেট আসবে? ব্র্যাকেট আসবে না। 46 ক ধারা গ্রেফতারের পদ্ধতি এবং গ্রেফতারি কর্মকর্তার দায়িত্ব সম্পর্কে এই ধারায় নিম্নলিখিত আলোচনা করা হয়েছে। দেখেন 46 ক অনেক বড়, অনেক কিছু সংশোধন করছে। এত তো আমাদের লাইন বাই লাইন তো পড়ার সুযোগ নাই। আমাদের দরকার হচ্ছে পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট। দেখেন, তো প্রথমে যেটা দেখি যে গ্রেফতারকারী কর্মকর্তা এবং গ্রেফতারকারী কর্মকর্তা বা ব্যক্তি গ্রেফতারের সময় পরিচয়পত্র বহন করবে। অর্থাৎ যিনি পুলিশ অফিসার, যিনি গ্রেফতার করতেছে, শুধু যে পুলিশ অফিসার গ্রেফতার করতে পারে তা না, যে কোনো অন্য কোনো ব্যক্তিও গ্রেফতার করতে পারে। ধরেন ওই যে যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, অন্যান্য যারা আছে এরাও তো গ্রেফতার করতে পারে। সো গ্রেফতারের সময় অবশ্যই যিনি গ্রেফতার করতেছেন তিনি পরিচয়পত্র বহন করবে এবং প্রয়োজন হলে উক্ত পরিচয়পত্র গ্রেফতারকৃত ব্যক্তিকে বা উপস্থিত ব্যক্তিকে দেখাবে। আগে এই বিধান ছিল না। আগে আপনারা একজন ধরতে গেছে, আপনি তারা জিজ্ঞাসা করবেন, ফৌজদারি কার্যবিধিতে এই বিধান ছিল না। কিন্তু বর্তমানে বলে এই বিষয়ে যদি কেউ গ্রেফতার করতে আসে, আপনার অধিকার আছে যে আপনি কি আগে আমার পরিচয় দেন, এটা জানার অধিকার আছে। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 46 ক। এই ওনার একটা পেজ দেন। কি শেষ হয়ে গেছে? 25 জন এসে এই জায়গায় আমরা 25 জন অলরেডি আছি না? আমি তো ছাপাইছি 25টা, বেশি হইলে কেমনি পাবেন? হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে 46 ধারার প্রথম যে বিধান সেটা হলো পরিচয়পত্র কি করবে, বহন করবে। তারপরে দেখেন, গ্রেফতারের স্মারকলিপি তৈরি করবে। আন্ডারলাইন করেন স্মারকলিপি। দেখেন, আমরা যখন ফৌজদারি কার্যবিধির 164 ধারা পড়বো, ওই জায়গায় ম্যাজিস্ট্রেট সাহেব যখন ওই আসামির দোষ স্বীকারোক্তি রেকর্ড করে, ওই জায়গায় একটা স্মারকলিপি থাকে যে আমি ম্যাজিস্ট্রেট অমুক আসামিরে বুঝাই বলছিলাম, সে স্বেচ্ছায় সজ্ঞানে দোষ স্বীকার করতে নিচে, সে এবং আমি দুইজনেই কি করলাম, স্বাক্ষর করলাম। এটা হলো স্মারকলিপি। তো এখন থেকে
যে গ্রেফতারের সময় ওই তদন্তকারী কর্মকর্তা হোক বা যিনি গ্রেফতার করতে সেও একটা কি তৈরি করবে, স্মারকলিপি, যেখানে আন্ডারলাইন করবেন সর্বনিম্ন একজন ব্যক্তির স্বাক্ষর থাকবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে গ্রেফতারের সময় যে স্মারকলিপি তৈরি করবে কয়জনের স্বাক্ষর থাকবে, সর্বনিম্ন কয়জন, একজন। তারপরে দেখেন যিনি, আবার কথা আছে কে স্বাক্ষর করবে, যিনি গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারের সদস্য হবেন অথবা গ্রেফতারকৃত স্থানের কি হবেন, বাসিন্দা হবেন। যদি পরিবারের সদস্য না থাকে তাহলে ওই এলাকার বাসিন্দা হইতে হবে। তারপরে লাইন দেখেন, আন্ডারলাইন করেন, এরূপ স্বাক্ষর না থাকলে উক্ত কারণ অবশ্যই স্মারকলিপিতে উল্লেখ করবে। যদি এরূপ স্বাক্ষর নেওয়ার সুযোগ না থাকে, কেন সুযোগ থাকলো না, যে দুর্গম এলাকায় যাই গ্রেফতার করছিলাম ওই জায়গায় আশেপাশে কেউ ছিল না, বুঝছেন? তারপরে দেখেন 46 কথায় আরো আছে, প্রত্যাখ্যাত না হলে গ্রেফতারকৃত ব্যক্তির স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ নেওয়া হবে। মানে যারে গ্রেফতার করছে সেও ওই স্মারক কি করবে, স্বাক্ষর করবে। এখন সে যদি বলে যে সর তুই, আমি স্বাক্ষর করবো না, কতজন আছে না যে আমি স্বাক্ষর করবো না, অধিকাংশ তো ভয় পায়, আর কিছু আছে যে না আমি স্বাক্ষর করবো না, না করলে বলতে হবে যে তার স্বাক্ষর করতে বলছিলাম সে স্বাক্ষর করে নাই। তারপরে দেখেন বাড়ি থেকে গ্রেফতার করা না হলে, এটা একটু আন্ডারলাইন করেন, বাড়ি থেকে গ্রেফতার করা না হলে গ্রেফতারের বিষয়টি গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারের সদস্য বা তার মনোনীত বন্ধু বা ব্যক্তিকে সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে অবগত করতে হবে। দেখেন তাকে রাস্তা থেকে গ্রেফতার করছে, তাহলে তার পরিবারের সদস্যরে বা তার মনোনীত বন্ধু বা ব্যক্তিরা জানাইতে হবে কত সময়ের মধ্যে, কিন্তু 12 ঘন্টার মধ্যে। কিন্তু যখন তারে গ্রেফতার করছে স্বয়ং বাসা থেকে, তখন কিন্তু আর জানানোর প্রয়োজন নাই, কারণ সে তো জানেই, বাসার লোকজন তো জানেই যে অমুকরে ধরে নিয়ে গেছে। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। তারপরে দেখেন গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে, আন্ডারলাইন করেন, গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে তার পছন্দের আইনজীবী বা পরিবারের সদস্যের সাথে সাক্ষাতের অনুমতি দিতে হবে। কত সময়ের মধ্যে, কার সাথে, পছন্দের আইনজীবী বা পরিবারের সদস্যের সাথে সাক্ষাতের অনুমতি দিতে হবে। তাহলে 46 ধারায় যত সময়ের বিধিবিধান আছে সব কত ঘন্টা, সব 12 ঘন্টা, বুঝছেন? এই জায়গায় 46 ক ধারায় আরো অনেক বিধিবিধান আছে, প্রয়োজন নাই। এরপরে 46 খ আছে, 46 গ আছে, দরকার নাই। আমাদের মোটামুটি যদি প্রশ্ন আসে, এই যে যতটুকু পড়লাম এ থেকেই আসতে পারে ইনশাল্লাহ। দেখেন চলে আসি 51 ধারা। গতদিন যে একটা এডিশনাল পেজ দিছিলাম ওই জায়গায় কিন্তু 51 ধারা ছিল, এবং যে জায়গায় বলছিলাম যে 51 ধারা 2025 সালে কি করছে, সংশোধন করছে। অভিযুক্তকে তল্লাশির বিধান সংশোধন করা হয়েছে এই ধারার মাধ্যমে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025-এর 51 ধারা সংশোধন করে, আন্ডারলাইন করবেন, বিধান করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে কোনো বস্তু জব্দ করা, জব্দ করা বুঝেন তো, মানে যারা গ্রেফতার করছে উনার কাছ থেকে সোনা গহনা মোবাইল এগুলা নিয়ে নিছে, জব্দ করা হলে পুলিশ কর্মকর্তা সাক্ষীর উপস্থিতিতে, আন্ডারলাইন করেন, সাক্ষীর উপস্থিতিতে উহার একটি তালিকা প্রস্তুত করবে এবং তার স্বাক্ষর নিবে। তার মানে কার স্বাক্ষর? আগে এই নিয়ম ছিল না, আগে জব্দ তালিকায় স্বাক্ষর করতো শুধু সাক্ষীরা, আর এখন জব্দ তালিকায় সাক্ষীরা তার স্বাক্ষর করবেই, যার জিনিসপত্র নিছে তারও স্বাক্ষর নিবে। হ্যাঁ, যদি সম্ভব হয় গ্রেফতারকৃত ব্যক্তিকে বা তার কর্তৃক মনোনীত ব্যক্তিকে উহার একটি কপি সরবরাহ করবে। মানে জব্দ তালিকা তৈরি করার পরে ওই যে জায়গায় সাক্ষীরা স্বাক্ষর দিল, যে জায়গায় আসামি স্বাক্ষর দিল, অবশ্যই তার একটা সম্ভব হলে কারে দিতে হবে, আসামিরই দিতে হবে, যে তোমার এই জিনিস ছিল, এই জিনিস জব্দ করা হয়েছে। উক্ত সংশোধনের ফলে অভিযুক্ত নিকট হতে যদি এমন কিছু উদ্ধার করা হয় যা অপরাধের সাথে জড়িত না, সেই সকল বিষয়বস্তুর একটি তালিকা করতে হবে এবং উহা সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে যদি সম্ভব হয়। এখন সব জিনিস যে অপরাধের সাথে জড়িত তা তো না, সেইগুলাও কি করতে হবে, করতে হবে। এই বিধানের ফলে অভিযোগভুক্ত ব্যক্তির মালামাল 9/6 যে অভিযোগ পূর্বে ছিল সেটা কিছুটা হলেও কি হবে, দূর হবে। মানে আগে জব্দ তালিকা নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে থাকতে হবে, যে আসামি বলতেছে আমার ছিল এই জিনিস, আর অমুক বলতেছে, তদন্তকারী কর্মকর্তা বলতেছে না আমি জব্দ করছি এই জিনিস। তাহলে এগুলার
যাতে কোনো প্রকার মানে আপনার অসামঞ্জস্যতার সৃষ্টি না হয়, এই জন্য এই বিধান করা হয়েছে। বুঝতে পারছেন? একটু আইন পাঠে চলে আসি আমরা। নয়, সরাসরি আমরা একটু 54 ধারায় আসি। দেখেন 54 ধারায় টাইটেলটা কি? 54 ধারার টাইটেল হলো যে যখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, when পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মানে পুলিশ অফিসার কখন বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে পারে, এই হলো টাইটেল। এখন এখানে যদি দেখেন যে ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং পরোয়ানা ব্যতীত 9 প্রকারের, এ জায়গায় 9 প্রকার কেটে লিখে দেন 11 প্রকারের। 2025 সালের সংশোধনীতে এ জায়গায় 9 প্রকারের জায়গায় যোগ করছে কয় প্রকার? 11 প্রকার ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে এখানে প্রচুর প্রশ্ন আসছে যে 54 ধারায় কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে? কয় শ্রেণীর? 9 শ্রেণী ছিল আগে, বর্তমানে 11। এই 11 প্রকার আমি আপনাদের এই যে মাত্র যে নোটটা দিলাম এখানে হুবহু লেখা আছে, ওই নোটে একটু চলে যায়, আসেন। পাইছেন? এই যে দেখেন ধারা 54 11টি ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে। পূর্বে ক্ষেত্র ছিল কয়টা? 9টা। তো এখানে সাবসেকশন আছে 2টা, 54 54 তার মধ্যে 54 বলছে 9টা গ্রাউন্ড। 54 কি বলছে দেখেন যে যে কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এবং ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে। প্রথমত দেখেন, যে কোনো ব্যক্তিকে যিনি পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করেছেন, যদি কোনো ব্যক্তি পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে কি করে? আমলযোগ্য অপরাধ করে, তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এখন যদি বলেন যে আমলযোগ্য অপরাধ কি, নির্মল বলেন তো আমলযোগ্য অপরাধ কিভাবে সংজ্ঞা দিবেন? আমলযোগ্য অপরাধ তো হচ্ছে স্যার গুরুতর অপরাধ। গুরুত্ব, মানে গুরুতর গুরুতর বলেন না গুরুত্ব, কোনটা? গুরুতর অপরাধ। আবার বলেন, বানান বলেন। গুরুতর। গুরুতর নাকি? জি, গুরুতর অপরাধ। আর আইনের ভাষায় কি বলা যায়? এটা তো এমনি বুঝাইলেন, আইনের ভাষায় কি হবে? রেফারেন্স দিয়ে বলেন, কোন জায়গা আছে? পিপার সাহেব কোথায় আছে? একটু বললাম। দ্বিতীয় তফসিলে এটা করো। ওখানে আছে যে পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারলে একটা তালিকা আছে, অমুক 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 ধারা, তাহলে সেগুলো আছে আমল যোগ্য। বুঝছেন? গুরুতর, গুরুতর। জি। তো পুলিশের সামনে সাধারণত যদি কেউ আমলযোগ্য অপরাধ করে তাহলে পুলিশ তারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। দ্বিতীয়ত, যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো যুক্তিযুক্ত নালিশ দায়ের করা হয়েছে এবং বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা যুক্তিযুক্ত সন্দেহের অস্তিত্ব আছে যে তিনি এমন কোন আমলযোগ্য অপরাধ করেছেন যা অর্থদণ্ড সহ বা ব্যতীত, আন্ডারলাইন করবেন, 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত কারাবাসে শাস্তিযোগ্য, সেই ব্যক্তিকে গ্রেফতার করতে পারে যদি নিম্নলিখিত শর্তাবলী পূরণ হয়। মানে ওনার পুলিশের সন্দেহের সৃষ্টি হয়েছে বা ওনার কাছে তথ্য আসছে যে একজন ব্যক্তি এমন একটা অপরাধ করতে যার শাস্তি 7 বছরের কম অথবা কি 7 বছর পর্যন্ত, বেশি না কিন্তু 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত, এই গ্রাউন্ডটা কিন্তু আগের 9টার ভিতরে নাই। তো এটা একটু দেখেন। এই দ্বিতীয়ত মানে 2 নাম্বার কারণের ভিতর আবার কতগুলা আছে, কি কি দেখেন। এ জায়গা বলছে এমন নালিশ তথ্য বা সন্দেহের ভিত্তিতে উক্ত পুলিশ কর্মকর্তার বিশ্বাস করার কারণ আছে যে এমন ব্যক্তি উল্লেখিত অপরাধ করেছেন এবং পুলিশ কর্মকর্তা সন্তুষ্ট যে এমন গ্রেফতার প্রয়োজন। কিসের জন্য প্রয়োজন এটা একটু দেখি। এমন গ্রেফতার প্রয়োজন ক উক্ত ব্যক্তিকে
আরো কোনো অপরাধ সংগঠন করা হতে কি রাখতে, বিরত রাখতে, মানে যদি তারা গ্রেফতার না করে আরো এই ধরনের অপরাধ সংগঠন করতে পারে। উক্ত অপরাধের উপযুক্ত তদন্ত করতে, উক্ত অপরাধের সাক্ষ্য বিনাশ করা হতে বা যে কোনো পন্থায় উক্ত সাক্ষ্য বিকৃত করা হতে এমন ব্যক্তিকে বিরত রাখতে। যে অপরাধ তো হইছে, ছাগল তো চুরি করছে, এখন যদি তারা গ্রেফতার করে না হয় তাহলে ছাগল জবই দিয়ে খেয়ে ফেলবে কাস্তি বিরিয়ানি বানাইয়া, তাহলে তারা সাক্ষ্য বিনষ্ট করে ফেলবে, গ্রেফতার করা প্রয়োজন। এমন ঘটনার সময় আদালত বা পুলিশ কর্মকর্তার নিকট প্রকাশ করা হতে বিরত রাখতে, মামলার ঘটনার সাথে পরিচিত যে কোনো ব্যক্তিকে অনুচিত প্রভাব, হুমকি বা প্রতিশ্রুতি প্রদান করা হতে এমন ব্যক্তিকে বিরত রাখতে, মানে সে যাতে বাইরে থেকে কোনো হুমকি ধামকি না দিতে পারে। তাহলে আপনি আর লাস্টে আরেকটা আছে উহা দেখেন, কারণ যদি না এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় তবে আদালত উক্ত ব্যক্তির হাজিরা নিশ্চিত করা কি যাবে না। তাহলে আমরা প্রথমে যেটা মনে রাখবো যে পুলিশের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করেছে, এটা হলো এক। আর পুলিশের কাছে তথ্য আছে কেউ অপরাধ করছে যে অপরাধটা সাজা হলো 7 বছর নিচে বা 7 বছর পর্যন্ত, এতটুকু মনে রাখলেই হবে। আমরা তৃতীয়তে চলে আসি, দেখেন তৃতীয়ত যে ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে সে অর্থদণ্ড সহ হোক বা না হোক, পাইছেন, অর্থদণ্ড সহ হোক বা না হোক 7 বছরের বেশি, এটাও গতবার ছিল না, 7 বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় একটা আমলযোগ্য অপরাধ করেছে। আগেরটা ছিল কি 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত, এবং ওই জায়গায় কতগুলো গ্রাউন্ড দিছে, এমন না যে 7 বছরের কম অপরাধ করলেই গ্রেফতার করবে। ওই জায়গায় বলছে তারা বিরত রাখার জন্য, সাক্ষ্য বিনষ্ট করার জন্য, হুমকি ধামকি যাতে না দিতে পারে এইগুলা। আর এই জায়গায় বলছে 7 বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় একটি আমলযোগ্য অপরাধ করেছে, এবং পুলিশ অফিসার সেই তথ্যের ভিত্তিতে বিশ্বাস করার কারণ আছে যে সেই ব্যক্তি উক্ত অপরাধ করেছেন। তাহলে যদি বলে 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত, সেখানে আলাদা কতগুলো গ্রাউন্ড আছে। আর যদি বলে 7 বছরের বেশি, তাইলে সাথে সাথে গ্রেফতার করতে পারে। চতুর্থতে চলে আসে, যে কোনো ব্যক্তি যার দখলে কোনো বৈধ অজুহাত ব্যতীত ঘর ভাঙার কোনো সরঞ্জাম রেখেছে, সে অজুহাত প্রমাণের ভার এমন ব্যক্তির উপর বর্তাবে। মানে এটা আগেরটাই ছিল, আপনার কাছে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া আপনার কাছে এমন একটা জিনিস আছে যাতে ঘর ভাঙা যায়, এবং কেন আপনার কাছে আছে এটার ব্যাখ্যা আপনি দিতে পারেন নাই, তাহলে আপনাকে বিনা পণায় গ্রেফতার করতে পারে। ধরেন নির্মল যাচ্ছে, নির্মলের কাছে হাতুড় বা টাইলের ভালোবাসা কি আমি জানি না ভাই, করাত এগুলা আছে। এখন নির্মলের জিজ্ঞেস করছে আপনি কি করেন, বলে আমি কোর্টে কাজ করি। কোর্টে কাজ করেন এই জিনিস কে, ঘর ভাঙার সরঞ্জাম কে? নির্মল যদি যুক্তিসঙ্গত কারণ দেখাইতে না পারে তাহলে নির্মলে কি করবে, বিনা পণায় গ্রেফতার করতে পারে। এটা আগেরটার সাথে ছিল। পঞ্চমত দেখেন, যে ব্যক্তিকে এই কোডের অধীন বা সরকারের আদেশ দ্বারা অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, প্রোক্লাইমড অফেন্ডার, সরকার কর্তৃক ঘোষিত অপরাধী, এটা আগেরটাই ছিল। অনেক সময় সরকার ঘোষিত অপরাধ করে না, ধরেন ওসমান হাদি সাহেবরে যে গ্রেফতার করছে, মানে যে হত্যা করছে, তার সরকার ঘোষণা করছে না কয় লাখ টাকা, 50 লাখ। তাহলে ওই ব্যক্তিটা একজন কি অপরাধী বলেন, ঘোষিত অপরাধী, তাকে কিন্তু যে কোনো সময় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তারপরে দেখেন ষষ্ঠত, যে ব্যক্তির দখলে এমন কিছু পাওয়া গেছে যা যুক্তিসঙ্গতভাবে চোরাই মাল বলে সন্দেহ করা যেতে পারে, এবং এমন মাল সম্পর্কিত বিষয়ে অপরাধ করেছে মর্মে যাকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যেতে পারে, এটা আগের সাথে আছে। চোরাই মাল মানে এমন একটা অপরাধ করতে মনে হচ্ছে অমুকের কাছে মোবাইল, পুলিশের সন্দেহ হচ্ছে যে এর কাছে তো মোবাইল থাকার কথা না, বা গলায় স্বর্ণের মনে করেন 5 ভরি ওজনের হার, তো সে জায়গায় সে বলতেছে কোন জায়গা থেকে পাইছে কোনো নির্দিষ্ট তথ্য সে দিতে পারছে না, তাহলে বিনা পণায় গ্রেফতার করতে পারে। তারপরে আসি সপ্তম, পুলিশ অফিসারকে তার দায়িত্ব পালন করে বাধা দানকারী ব্যক্তি, আন্ডারলাইন করেন, দায়িত্ব পালনকারী কি ব্যক্তি, বাধা দানকারী ব্যক্তি, যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করেছে অথবা পলায়নের চেষ্টা করে। ধরেন
গতদিন আপনারা গতদিন না, 2-3 দিন আগে দেখছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ভিডিও দেখছেন, থানায় থানায় এসে বলতেছে যে আমি এসআই এর অমুক করছি, হত্যা করছি বা পোড়াই দিছি, হুমকি দামকি দিচ্ছে, বা এখানে তারে ওই দায়িত্ব পালনে কি দিচ্ছে, বাধা দিচ্ছে। তাহলে পুলিশ সেই জায়গা কিন্তু 54-এ তারা সরাসরি কি করতে পারতো, গ্রেফতার করতে পারতো, কিন্তু পুলিশ তা করে নাই। আচ্ছা, তারপরে আসি অষ্টম, বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী, ডেজার্টার, ইংরেজিটা আন্ডারলাইন করেন, কি বলে বলেন, ডেজার্টার। বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী ডেজার্টার বলে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা বলে। সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী কাউকে গ্রেফতার করতে, মানে সরি, কেউ পলায়ন করতে, তাহলে তারও বিনা প্রমাণে গ্রেফতার করতে পারে। আমরা চলে এসেছি নবম, এটা কিন্তু আগেও ছিল, এই ডেজার্টারটা কি আগেও ছিল। নবম দেখেন যে যে নবম হচ্ছে, যে ব্যক্তি বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে সংগঠিত এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত অথবা যার বিরুদ্ধে যুক্তিযুক্ত অভিযোগ করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা যুক্তিসঙ্গত সন্দেহের অস্তিত্ব রয়েছে যে তিনি এমন কর্মকাণ্ডের সাথে কি জড়িত ছিলেন যা বাংলাদেশে সংগঠিত হলে অপরাধ হিসেবে শাস্তিযোগ্য হতো। সহজ কথা হলো যে আপনি এমন একটা অপরাধ করছেন বাংলাদেশী নাগরিক, যে যেটা অন্য দেশে কি বলেন অপরাধ, আমাদের দেশেও অপরাধ, তাহলে তারে বাংলাদেশে পেলে গ্রেফতার করা যাবে। এখন দিনে সবার প্রশ্ন করবে, স্যার উনি যে বিদেশে অপরাধ করছে তার এই দেশের পুলিশ জানলো কিভাবে, করবেন না দিনেশ স্যার? যে কোনো মারফত যদি জানতে পারে তাহলে তাকে বিনা প্রমাণে গ্রেফতার করতে পারে। এখন কোন অপরাধ যদি বিদেশের তো পরের কথা, আপনি যদি বাংলাদেশে বসেও করেন কেউ জানে না, তাহলে আপনার গ্রেফতার করবে না। এবং যার জন্য তিনি প্রত্যর্পণ সম্পর্কিত কোন আইনের অধীনে অথবা অন্যথায় বাংলাদেশে গ্রেফতার বা হেফাজতে আটক রাখা হতো, এটাও আগেরটাই কি বলেন ছিল। চলে আসি আমরা দশম, কোন মুক্তিপ্রাপ্ত দণ্ডিত ব্যক্তি, কোন মুক্তিপ্রাপ্ত দণ্ডিত ব্যক্তি ধারা 565-3 অধীনে প্রণীত কোন নিয়ম লঙ্ঘন করেছেন। এটা হলো যে 565-3 বলছে যে যদি কাউরে বিনা প্রমাণে গ্রেফতার করে, মানে সরি, যখন কাউরে মুক্তি দেওয়া হয়, কি বলেন, যখন কাউকে মুক্তি দেওয়া হয় তো তখন আদালত শর্ত দিতে পারে যে তুমি মুক্তি পাইছো ভালো কথা, বাট তুমি তোমার বাসস্থান চেঞ্জ করলে অবশ্যই সেটা আদালত অবগত করবে। তুমি গোপালগঞ্জে আছো, ঠিক আছে, যদি ঢাকা যেতে চাও যাবা, বাট অবশ্যই আদালতে কি অবগত করে যাবা। এটা হলো 565-3, কিন্তু সে আদালতে না জানায় আর এখন চলে গেছে, তখন তার বিনা প্রমাণে গ্রেফতার করতে পারে। একাদশ যেটা আছে এটা একটু দেখি, দেখেন, যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য অন্য কোনো পুলিশ অফিসারের কাছ থেকে অনুরোধ পাওয়া গেছে, আন্ডারলাইন করেন, এটা আগেও ছিল, অনুরোধ পাওয়া গেছে, তবে শর্ত থাকে যে অনুরোধ যে ব্যক্তিকে গ্রেফতার করতে হবে সেই ব্যক্তিকে এবং অপরাধ বা অন্য কোনো কারণ যার জন্য গ্রেফতার করা হবে সেটা নির্দিষ্ট করে দিবে, এবং সেখান থেকে এটা অনুমান করা যেতে পারে যে উক্ত ব্যক্তিকে পরোয়ানা ব্যতীত অনুরোধকারী কর্মকর্তা বৈধভাবে গ্রেফতার করতে পারে। এখন শুধু অনুরোধ করলেই হবে না, ওনার দেখাইতে হবে যে অনুরোধ যিনি করছেন তিনি ওই এলাকায়ও তার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারতো, এই জন্য তার নির্দেশ দিছে যে আপনি অমুক অপরাধের আসামি, তারে আপনি একটু গ্রেফতার করেন। তো আগে যে 9টা ছিল এর সাথে এক্সট্রা যোগ হয়েছে 2টা, ওই যে 7 বছর কম বা 7 বছর পর্যন্ত, আর একটা হলো 7 বছরের বেশি, আর বাদ বাকি 9টা সেম আছে, বাট ওইগুলারে আবার একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিছে আর কি। তো সর্বশেষ আর একটা বিষয় দেখে আমরা একটু নামাজে যাব, সেটা হলো দেখেন যে 2 নাম্বার 54-2, নিবর্তনমূলক আটকের বিধান আছে এমন কোন আইনের অধীন আটকের উদ্দেশ্যে কোন পুলিশ কর্মকর্তা এই ধারার অধীন কোন ব্যক্তিকে গ্রেফতার করবে না। 3টে স্টার দেন। নিবর্তনমূলক আটক শব্দটা গোল দেন। নিবর্তনমূলক আটক, এই জায়গার আশেপাশে একটু লেখেন বিশেষ ক্ষমতা আইনের 3 ধারা, বিশেষ ক্ষমতা আইন 1974-এর 3 ধারা, বিশেষ ক্ষমতা আইন 1974-এর 3 ধারা। বিশেষ ক্ষমতা আইন 1974-এর
তিন ধারা। আর লেখেন বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদ। লিখছেন? একটু ব্যাখ্যা দিই শুনেন। আমরা নামাজে যাব, ছোট্ট করে বলি, নিবর্তনমূলক আটক হলো এমন আটক যে জন্য কাউকে বিনা পরোয়ানায় তো গ্রেফতার করতে পারেই, এবং তারে কেন গ্রেফতার করলো, কতদিন থাকবে, এগুলো ব্যাখ্যা দিতে রাষ্ট্র বাধ্য না। নিবর্তনমূলক ওই জায়গা দুই ধারায় আছে, বিশেষ ক্ষমতা আইনের দুই ধারায় আছে, প্রি জুডিশিয়াল অ্যাক্ট, ক্ষতিকারক কার্য। বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ যদি কেউ করে, বাংলাদেশের অর্থনৈতিক মানে ভারসাম্য হয়ে যাবে বা অভ্যন্তরীণ গোলাযোগ সৃষ্টি হবে, এরকম কোনো কাজ করলে তারে প্রিভেন্টিভ ডিটেনশন নিতে পারে, নিবর্তনমূলক আটক করতে পারে। এবং নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, কারণ জানাইতে হবে, 12 ঘন্টা টন্টা এগুলো কোনো কিছু প্রযোজ্য না। মানে এটা এক ধরনের বৈধ গুম। বুঝতে পারছেন? সো নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে 54 ধারা প্রযোজ্য হবে না, এতটুকু মনে রাখলেই হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে 54 ধারা প্রযোজ্য হবে কিনা, না। ধন্যবাদ। আমাদের বিরতি, এরপর আবার ইনশাআল্লাহ আমরা শুরু করব। লাইন কেটে যাচ্ছে, আমি নতুন লিংক দিব। বিরতির পর আমরা পড়া শুরু করি। দেখেন 54 ক তে একটা কথা আছে, এটা একটু দেখেন, নতুন সংশোধনীতে যোগ করছে। 54 ক, ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা গ্রেফতারের সময় উক্ত গ্রেফতারের কারণ অবশ্যই জানাবেন। সবার এটা বলতেন, ওয়ারেন্ট ব্যতীত, ওয়ারেন্ট ব্যতীত। 54 ক সর্বশেষ ধারাটা, যখন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে গেছে তখন পুলিশ ইচ্ছা করলে গ্রেফতার করে আনতে পারবে না, পুলিশের অবশ্যই জানাতে হবে যে কি কারণে তিনি গ্রেফতারটা করতেছেন। কত ধারায় বলছে? 54 ক। বুঝছেন? এখন এই গ্রেফতারের যে বিধিবিধান আছে, এইগুলা যদি পুলিশ অফিসার লঙ্ঘন করে, ধরেন ওই যে স্মারকলিপি তৈরি করে নাই, 12 ঘন্টার মধ্যে ফোন দেয় নাই, গ্রেফতারের কারণ জানায় নাই, পরিচয়পত্র কি দেখায় নাই, তাহলে কি হবে? তাহলে কি হবে সেটা বলেছে পরের ধারাটা, দেখেন 67 ক। পাইছেন? 67 ক, যেখানে বলেছে যে গ্রেফতার সম্পর্কিত বিধানসমূহ অমান্য করলে তখনকার পদ্ধতি। গ্রেফতার সম্পর্কিত বিধানসমূহ গ্রেফতারকারী কর্মকর্তা কর্তৃক যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে কিনা সেটা যে ম্যাজিস্ট্রেট বা আদালতে গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজির করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেট বা আদালত কি করবে? পরীক্ষা করবে। মানে যখন ওই বিধানসমূহ ঠিকঠাক ভাবে পালন করছে কিনা, যখন ওই ব্যক্তিরে হাজির করতে, তখন ম্যাজিস্ট্রেট সাহেব সেটা কি করবে? পরীক্ষা করবে যে আপনার পরিচয়পত্র দেখাইছিল কিনা, আপনারে নিকটস্থ আত্মীয়রে যোগাযোগ করার সুযোগ দিছিল কিনা, এবং যখন গ্রেফতার করেছে তখন অবশ্যই আপনার গ্রেফতারের কারণ জানাইছে কিনা, এটা ম্যাজিস্ট্রেট পরীক্ষা করবে। এই কথাটা বলছে কত ধারা? 67 ক। এটা আগে ছিল না, আগে এই বিধান ছিল না। গ্রেফতার সম্পর্কিত বিধানসমূহ গ্রেফতারকারী কর্মকর্তা অবহেলা ভাবে অমান্য করে থাকলে, দেখছেন, আন্ডারলাইন করেন, কি অবহেলা ভাবে অমান্য করে থাকলে বা প্রতিপালন না করে থাকলে ম্যাজিস্ট্রেট বা আদালত প্রযোজ্য সার্ভিস রুলস অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দিতে পারে। তার যে নিয়োগকারী কর্মকর্তা বা নিয়োগকারী কর্তৃপক্ষ তারে বলবে যে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন, পেশাগত ব্যবস্থা নেন। এটা নির্দেশ দিবে কে? তাহলে এই যে আমরা গ্রেফতারের ক্ষেত্রে যাবতীয় বিধিবিধান যে এতক্ষণ ধরে পড়লাম, এইগুলা যদি কেউ অমান্য করে তাহলে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নিবে কে? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ওই ব্যক্তিকে বলতে হবে, যেদিন সে তো আদালতে হাজির হবে, যে অনার আমার কিন্তু এই বিধিবিধান সে মানে এখন বলতে পারেন যে স্যার সে তো একজন আইন সম্পর্কে সে নাও জানতে পারে, কিন্তু তার এইসব জানানোর দায়িত্ব কার? তার আইনজীবী, যে তোমার কি এই সুযোগ দিছে কিনা, এইগুলো পালন করছে কিনা। তো এই জন্য আইন হচ্ছে নদীর মতো, সাগরের মতো। নদী যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, নতুন নিত্য নতুন নদীর সৃষ্টি হয়, আইনজীবীদের কিন্তু আপডেট থাকতে হবে। ধরেন বর্তমানে হঠাৎ হঠাৎ রাতের আধারে আইন চেঞ্জ হয়ে যাচ্ছে, সংশোধন করতে, কিন্তু আপনি জানেন না।
রেজিস্ট্রেশন আইন কতদিন চেঞ্জ হয়েছে? এই যে আমাদের ফৌজদারিতে তো বহুত ধারা চেঞ্জ হয়েছে, সো এগুলো সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এবার আমরা চলে আসি আইন পাঠে। ওই যে 54 ধারা, 54 থেকে 67 বিনা পরোয়ানায় গ্রেফতার, 54 ধারার উপরে প্রথমে এই জায়গা পড়বো। যে সকল ক্ষেত্রে গোল দিবেন কোন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত বা পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, সে সকল ক্ষেত্র সমূহ 54 ধারায় উল্লেখ করা হয়েছে। যে সকল ক্ষেত্রে থানার গোল দিবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে এবং গ্রেফতারের ব্যবস্থা করতে পারে, সেটা বলছে 55 ধারায়। আপনাদের পুরাতন বইতে নাই, পরে আছে, সমস্যা নাই। তাহলে 54 ধারায় গ্রেফতার করতে পারে হলো পুলিশ কর্মকর্তা, আর 55 ধারায় অভ্যাসগত দস্যু ভবঘুরে এদেরকে গ্রেফতার করতে পারে এটা পুলিশ কর্মকর্তা, বাট ওই পুলিশ কর্মকর্তাকে হতে হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মানে অফিসার ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন। আমলযোগ্য নন কগনিজেবল অপরাধে অভিযুক্ত এবং নাম ও বাসস্থানের ঠিকানা জানতে অস্বীকার করছে এমন ব্যক্তিকে কোনো পুলিশ কর্মকর্তা 57 ধারায় গ্রেফতার করতে পারে। আমলযোগ্য না আমল অযোগ্য? বলতেন আমল অযোগ্য। আমল অযোগ্য অপরাধে অভিযুক্ত এবং নাম ও বাসস্থানের ঠিকানা জানাতে অস্বীকার করেছে এমন ব্যক্তিকে কোনো পুলিশ কর্মকর্তা 57 ধারায় গ্রেফতার করতে পারে। সো আমরা এই যে ধারাগুলো পড়লাম এগুলো বিস্তারিত পড়বো, তার আগে একটু বলে নিই। পুলিশ কর্মকর্তা গ্রেফতার করতে পারে বিনা পরোয়ানায় 54, পুলিশ কর্মকর্তা আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 57, আর 55তে গ্রেফতার করবে হলো ওসি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো 54 তো আমরা মোটামুটি বিস্তারিত পড়ছি নাকি, তো এখানে আর পড়বো না। বিগত বছরের প্রশ্ন প্রচুর আসছে, দেখেন যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে হলে সরি, কোন ব্যক্তিকে গ্রেফতারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে যদি সে ড্যাশ কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়। এটা কতদিন পড়ছিলাম? 46 ধারার প্রশ্ন মনে আছে? যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। আর এই জায়গা বাদ বাকি যা আছে সব আমরা জানি, যে দেখেন 9 প্রকার, 9 প্রকার একাধিকবার আসছে। আমরা চলে আসি সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্ন। পুরাতন বইতে হয়তো বা নাই, থাকতেও পারে, শুনেন এমনি। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? পুলিশ কর্মকর্তাকে। তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে 5 নাম্বার, এটা আপনাদের বইতে আছে, সেটা হলো যে বিনা পরোয়ানায় গ্রেফতারের সম্পর্কে আপিল বিভাগ নিম্নলিখিত কোন মামলায় নির্দেশনা দিয়েছে? কোন মামলায়? গ্লাস ভার্সেস বাংলাদেশ এন্ড আদার্স। মজার বিষয় হলো যে এই যে আমরা এতক্ষণ ধরে যে বিধিবিধানগুলো পড়লাম 43 ধারায়, যে 12 ঘন্টার মধ্যে জানাবে, পরিচয়পত্র দেখাবে, এই স্বাস্থ্য আরো আমি কিছু জায়গায় ইনক্লুড করি নাই, স্বাস্থ্য পরীক্ষা করবে, যদি সে অসুস্থ হয় তাহলে কি করবে? স্বাস্থ্য পরীক্ষা করবে গ্রেফতারের পরে, তো বা গ্রেফতার সময় তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তো এই 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 নির্দেশনাগুলো দিছিল হলো ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় 55 DLR 363। ব্লাস্ট অর্থ হচ্ছে বাংলাদেশ লিগাল এইড সার্ভিসেস ট্রাস্ট, ঠিক আছে? ওনারা একটা রিট করছিল যে 54-এর যে ক্ষমতা এটা পুলিশ অ্যাবিউজ করে, ইচ্ছা করে একজনের ধরে কি করে হয়রানি করে, এই মর্মে তারা কি করছে? রিট করছে। তো ওই রিটে অনেকগুলো দিক নির্দেশনা দিছিল, এই দিক নির্দেশনাগুলাই বর্তমানে এই ফৌজদারি কার্যবিধি সংশোধনীতে কি করছে? যুক্ত করছে। এই হাসি টাসি যারা দেন সাবধানে দিয়েন, মুখ ঢেকে দিবেন, পাশের জন্য মাখাই দিয়েন না। আচ্ছা 7 নাম্বার দেখেন, না এটা সচেতনতা, এটা আপনাদের জানতে হবে। পুলিশ গ্রেফতার করা আসামির দেহ তল্লাশি করতে পারে কত ধারায়? 51 ধারায়। উপরের আর একটা প্রশ্ন পড়ে নেয়, গ্রাম প্রধান কে নিয়োগ দিতে পারে? ভিভিআই। জেলা ম্যাজিস্ট্রেটের দিনেশ সাহেব এই যে আমার কাছে আছে, দিনেশ সাহেব, জেলা ম্যাজিস্ট্রেট কত বছরের কারাদণ্ড দিতে পারে 32 ধারা অনুসারে? তো কি শ্রেণী বলেন? হুম হুম
জোরে বলেন, নাহলে কিন্তু রেকর্ডিং এ আসবে না। 200 গ্রাম গাঁজা টাজা জেলা ম্যাজিস্ট্রেট কি করবে? জেলা 32 ধারায় ফৌজদারি কার্যবিধি 32 ধারায় জেলা ম্যাজিস্ট্রেটের কথা আছে? ওনার বিচারিক পাওয়ার আছে? নাই, বিচারিক পাওয়ার নাই। তাহলে আপনি কি পেছান যে গাঁজা টাজা 200 গ্রাম আপনার গায়ে? এরকম মানে যেটা ধরে সেটা আমি কি করব? ওটা কি বলতে না ওটা দিতে পারে না। আসেন এটার আমি কি আপনার বলছি যে মোবাইল কোর্ট পরিচালনা করতে যা করছে? আচ্ছা দেখেন, তাহলে আমরা চলে আসি ধারা 55। ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার। আপনাদের পুরাতন বইতে নাই, না থাকলে সমস্যা নাই, নতুন বই কেনার দরকার নাই। এই জায়গায় জাস্ট লিখে রাখবেন 3টা ক্ষেত্রে ভবঘুরে বা অভ্যাসগত দস্যুদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। 54 ধারায় পারে 11টা, আর 55-তে 3টে। এই 3টা কি কি জাস্ট কিওয়ার্ড গুলো লিখবেন, এখন লেখার দরকার নাই, আমি বলবো 3টা শব্দ লিখে ফেলবেন। তো একটু পড়ি এখানে। 55 ধারায় পুলিশ বিনা পরোয়ানায় ভবঘুরে বা অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে। 55 ধারায় গ্রেফতারের ক্ষমতা শুধুমাত্র আন্ডারলাইন করবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তো আপনারা লিখে রাখবেন 55 ধারা মানে হলো শুধুমাত্র কে? ওসি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। তিনি নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার করানোর ব্যবস্থা করতে পারে। 55 ধারায় 3 শ্রেণীর ব্যক্তির উল্লেখ করা হয়েছে। কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ নিম্নলিখিত 3 শ্রেণীর ব্যক্তিদের গ্রেফতার করতে পারে বা করানোর ব্যবস্থা করতে পারে। কি কি? প্রথম যেটা আমরা পড়বো দেখেন, এইরূপ থানার এলাকার মধ্যে কোন ব্যক্তি নিজের উপস্থিতি গোপন করার জন্য সাবধানতা গ্রহণ করেছে, যার ফলে যুক্তিসঙ্গত বিশ্বাস করা যেতে পারে যে কোন আমলযোগ্য অপরাধ করতে সে এরূপ সাবধানতা অবলম্বন করেছে। মানে এই এলাকার মধ্যে একজন নিজের উপস্থিতি গোপন করতেছে। সো 1 নাম্বার লিখবেন নিজের উপস্থিতি গোপন করলে। নিজের উপস্থিতি কি গোপন করলে মানে পুলিশ সন্দেহ করতে পারে যেহেতু সে নিজের উপস্থিতি গোপন করছে, তার মানে সে কি অপরাধ করছে? আমলযোগ্য অপরাধ করছে। এই যে মাহবুব সাহেব যেভাবে চাদর টাদর একেবারে মাথায় দিয়ে আসছে, পুলিশ ওনারে ধরতে পারে যে উনি নিজের উপস্থিতি গোপন করতেছে। তা ওনারা যদি গ্রেফতার করবে কত ধারায়? 55 ধারায়। তারপরে দেখেন, এইরূপ থানার এলাকার মধ্যে আন্ডারলাইন করবেন কোন প্রকাশ্য জীবিকা নেই এমন কোন ব্যক্তিকে বা নিজের সম্পর্কে কোন সন্তোষজনক বিবরণ দিতে পারে না এমন কোন ব্যক্তিকে। থানার এলাকার মধ্যে এমন একজন ব্যক্তিরে ধরছে যে তার কোনো প্রকাশ্য জীবিকা নাই, কিন্তু হাতে আইফোন, গলায় স্বর্ণের চেন, আবার রয়্যাল এনফিল্ড বাইক চালাচ্ছে, তাহলে এরে গ্রেফতার করতে পারে কত ধারায়? 55 ধারায়। বুঝছেন? তাহলে আপনি লিখবেন যার প্রকাশ্য জীবিকা নেই। 1 নাম্বার হলো যে উপস্থিতি গোপন করছে, এটা হলো 1। প্রকাশ্য জীবিকা নাই, এটা কত? 2। 3 নাম্বার, অভ্যাসগতভাবে ডাকাত। এই যে লাস্ট, অভ্যাসগতভাবে ডাকাত, গৃহভঙ্গকারী অথবা চোর বলে পরিচিত অথবা চোরাই বলে জেনে অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ করার দুর্নাম আছে এমন কোন ব্যক্তিকে, অথবা অভ্যাসগতভাবে বলপূর্বক আদায় করে বলে পরিচিত, অভ্যাসগতভাবে বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে অন্যকে আঘাতের ভয়ভীতি প্রদর্শন করে বা করার চেষ্টা করে এমন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তাহলে এই যে অভ্যাসগত ডাকাত, অভ্যাসগত গৃহভঙ্গকারী, অভ্যাসগত চোর, এদেরও গ্রেফতার করতে পারে কত ধারায়? 55। তাহলে আমার 3টা গ্রাউন্ড কিভাবে মনে রাখবো? প্রথমটা মনে রাখবো নিজের উপস্থিতি গোপন করতে, দ্বিতীয়টা কি মনে রাখবো? প্রকাশ্য জীবিকা নাই, আর একটা কি? অভ্যাসগত চোর, ডাকাত, গৃহভঙ্গকারী। এই 3টা ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারে কত ধারায়? আপনাদের কি মনে হয় যে 2 মাস পরেই বা মানে ওই যারা পড়ে না রেগুলার, যে এলএলবি যে সপ্তাহ পরীক্ষার আগে 1 সপ্তাহ পাইছে, 1 সপ্তাহ পরে যেরকম এলএলবি পাস করছে বোধহয় বার কাউন্সিল বোধহয় তাই, তাই না? যারা পড়ে তাদের কাছে কিন্তু পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, আর যারা পড়ে না তাদের কাছে প্রশ্ন সহজ হয়, জানেন? এই থিওরি জানেন? ধরেন আপনি তো পড়ছেন, এখন আপনি জানেন যে কোনটা সহজ কোনটা
কঠিন, আপনার কাছে মনে হচ্ছে কঠিন, আর যে 1 সপ্তাহ পরে পরীক্ষা দিছে ওর কাছে তো 20-30টা বাজছে। এখন ও ভাবছে কি যে আমি যদি আর কয়দিন পড়তাম তার মধ্যে সব পারতাম, তাহলে ওর কাছে হয়েছে পরীক্ষার প্রশ্ন সহজ, আর আপনি পড়ালেখা করে আপনার কাছে মনে হচ্ছে কঠিন। আচ্ছা, তো তাহলে 54-55 মধ্যে পার্থক্য কি? প্রভাস সাহেব বলেন। 54 আর 55 মধ্যে পার্থক্য কি, এক কথায় বলেন। বলেন, এটা 54, এটা 55। এই জায়গায় কয় প্রকার? 54-তে 11, 55-তে 3, 54-তে পুলিশ কর্মকর্তা, আর 55 থেকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। জি, 57-তে আসি, দেখেন 57 ভিভিআই। নাম ও বাসস্থান জানাতে অস্বীকৃতি, রিফিউজাল টু গিভ নেম এন্ড রেসিডেন্স। এটা ভিভিআই। দেখেন, আমল অযোগ্য অপরাধ করেছে, গোল দিবেন। আমল অযোগ্য অপরাধ করেছে, সাধারণত পুলিশের সামনে যদি আমল অযোগ্য অপরাধ করে তাহলে পুলিশ তারে গ্রেফতার করতে পারে না, কারণ আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে গ্রেফতার করতে কার অনুমতি দরকার? ম্যাজিস্ট্রেটের, নাকি? এখন ধরেন আমল অযোগ্য অপরাধ, পুলিশের সামনে দীনেশ আরেকজনকে গালাগালি করছে। এখন দীনেশ এসে জিজ্ঞাসা করছে যে দীনেশ, আপনার নাম ঠিকানা কি? এখন দীনেশ বলতেছে না, বা বললেও মিথ্যা বলছে, তখন কিন্তু গ্রেফতার করতে পারবে। কত ধারায়? 57 ধারায়। আমল অযোগ্য অপরাধ করেছে বা এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে 57 ধারায় পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। 57 ধারায় পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে যদি উক্ত ব্যক্তি কোন আমল অযোগ্য অপরাধ করে বা করার জন্য কি হয়? অভিযুক্ত হয়। পুলিশ অফিসারের দাবি ক্রমে নিজের নাম এবং বাসস্থান জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করে। নিজের নাম আর বাসস্থান জানাতে কি করছে? অস্বীকৃতি জানাইছে। এইরূপ নাম ও বাসস্থানের কথা প্রকাশ করে যা উক্ত অফিসার যুক্তিসঙ্গতভাবে মিথ্যা বলে মনে করে, এবং অফিসার মনে করতেছে সে যে কথা বলছে এটা কি ঠিক না। তাহলে একটা জিনিস যদি দেখেন, যদি বলে যে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করে, কত ধারায়? 57 ধারায়। এর নিচে আর একটা ধারা লেখেন 151, স্টার দিয়ে লেখেন 151, 151, 151, 151 লেখেন যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করতে, আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করতে পুলিশ বিনা পরোয়ানায় এই ধারায় গ্রেফতার করতে পারে। আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করতে পুলিশ বিনা পরোয়ানায় এই ধারায় গ্রেফতার করতে পারে। দেখেন, এটা হলো যে দুই পক্ষ এক জায়গায় উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে তারা মারামারি শুরু করবে। এমন সময় যদি মনে করে যে গ্রেফতার না করলে দুইজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যাবে, তাহলে গ্রেফতার করতে পারে কত ধারায়? 151 ধারায়। চলে আসি আমরা ধারা 59। এতক্ষণ আমরা জানছি যে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করে 54, 55, 57 আর কত? 151। এখন দেখবো যে আপনাদেরও গ্রেফতার করার ক্ষমতা আছে। ধারা 59, বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতার এবং এই রূপ গ্রেফতারের পরবর্তী কার্যপদ্ধতি। এই জায়গা যারা আমরা আছি, পুলিশের তো কেউ নাই, আছেন? পুলিশ ছাড়াও অন্যান্য ব্যক্তিদেরও গ্রেফতারের ক্ষমতা আছে। কত ধারায়? 59 ধারায়। আমাদেরও আছে গ্রেফতারের ক্ষমতা। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 59 ধারায় বেসরকারি ব্যক্তি, গোল দিবেন, কে? বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারের ক্ষমতা আলোচনা করা হয়েছে। 59 ধারায় একজন বেসরকারি ব্যক্তি, গোল দিবেন, 2 শ্রেণীর ব্যক্তিকে, এটা একটু লিখে রাখেন, আপনাদের ছোট্ট করে হয়তো বা প্রশ্ন আছে। 2 শ্রেণীর ব্যক্তিকে, 59 ধারায় একজন বেসরকারি ব্যক্তি কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে? 2 শ্রেণীর গ্রেফতার করতে পারে, যথা যে অজামিনযোগ্য এবং আমলযোগ্য অপরাধ সংগঠন করে সামান্য প্রতীয়মান হয়। কি কি? অজামিনযোগ্য আর কি? আমলযোগ্য। অজামিনযোগ্য মানে হলো
দ্বিতীয় তফসিলের কোথায় আছে? পঞ্চম। অজামিনযোগ্য আছে পঞ্চম, জামিন নাকি জামিন অযোগ্য, আর আমলযোগ্য আছে তৃতীয়তে। বা অপরাধী বলে ঘোষিত ব্যক্তি, প্রক্লেইমড অফেন্ডার। ওই যে ওসমান হাদি সাহেবের হত্যাকারীকে গ্রেফতারের জন্য ঘোষণা করছে কত লাখ টাকা? 50 লাখ। তাহলে তারা যে শুধু পুলিশ গ্রেফতার করতে পারবে তা না, যে কোনো ব্যক্তি গ্রেফতার করতে পারবে, কারণ সে একজন প্রক্লেইমড অফেন্ডার। এমন গ্রেফতারকৃত ব্যক্তিকে কোনো প্রকার অপ্রয়োজনীয় বিলম্ব না করে উইদাউট আননেসেসারি ডিলে, আন্ডারলাইন করবেন, পুলিশ কর্মকর্তার নিকট হস্তান্তর করবে। এখন তারে গ্রেফতার করে যে আপনি তার বাসায় নিয়ে যে মারবেন বিষয়টা তা না, অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া কোথায় হাজির করতে হবে? পুলিশ কর্মকর্তার কাছে। আর পুলিশ কর্মকর্তার অনুপস্থিতিতে তাকে নিকটস্থ থানার হেফাজতে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার কি করবে? সহজ কথা মনে রাখবেন যে পুলিশ কর্মকর্তার কাছে তাকে হাজির করতে হবে। তাহলে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে পারে 54, 55, 57, 51, আর সাধারণ ব্যক্তি পারে 59। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। 23 সালে, আপনাদের পুরাতন বইতে নাই বাট শুনে রাখেন এমনি বুঝবেন। 23 সালে 16 BGS পরীক্ষা একটা প্রশ্ন আসছে, বেসরকারি ব্যক্তি অপর কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন যদি অপর ব্যক্তিটি জামিন অযোগ্য আর আমলযোগ্য অপরাধ করেন। কি কি বলেন? জামিন অযোগ্য আর কি আমলযোগ্য অপরাধ করেন। আমরা তারপরেরটা যদি দেখি, 2 নাম্বার, যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এর কোন ধারার বিধান অনুযায়ী একজন সাধারণ ব্যক্তি নন বেইলেবল বা কগনিজেবল অপরাধ করে তাকে গ্রেফতার করতে পারে? কত ধারায়? 59 ধারায়। আকিনুর সাহেব, আপনার সামনে কোন অপরাধ করলে আপনি কাউকে গ্রেফতার করতে পারবেন? একটা উদাহরণ দেন। কিছুই কি আসে না মাথায়? কি আসে? রাষ্ট্রদ্রোহিতা দিয়ে কাজ নাই। কোন বড় ওইটা বলেন, কোন কোন করলে তারে গ্রেফতারের ক্ষমতা আপনার আছে? কত ধারায়? 59 ধারায়। জি। আর আপনি তারে গ্রেফতার করেন বা না করেন নিকটস্থ থানায় জানাই দিতে হবে। এটা হলো 44 নাকি? আর যদি নিজে গ্রেফতার করতে চান তাহলে কত? 59। দেখেন আমরা এখন চলে আসি ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতার, মানে আপনাদের পুরাতন যাদের আছে পঞ্চম সংস্করণের নাই, প্রয়োজন নাই, আমি বলবো যতটুকু ততটুকু লেখেন আগে বুঝেন। ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতার 64 আর 65। দেখেন পুলিশ যেরকম বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, সাধারণ ব্যক্তি পারে, আবার কে? ম্যাজিস্ট্রেট পারে। এখন পুলিশের একটা সীমাবদ্ধতা আছে, উনি আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে গ্রেফতার করতে পারে না। ওই যে একটা ক্ষেত্রে পারে, বাট ওইটা তো নাম ঠিকানা না দিলে। আবার সাধারণ ব্যক্তিও আমল অযোগ্যের ক্ষেত্রে গ্রেফতার করতে পারে না। কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে, ওয়েদার জুডিশিয়াল আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেই হোক না কেন, ওনার সামনে যে অপরাধী করুক না কেন, আমলযোগ্য অথবা আমল অযোগ্য যে অপরাধী করুক না কেন, তিনি গ্রেফতার করতে পারে। কত ধারায়? 64 আর 65। তাহলে মনে রাখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেটের সামনে কোন ধরনের অপরাধ করলে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, আমলযোগ্য হতে পারে, আমল অযোগ্য হতে পারে। কোন ধরনের ম্যাজিস্ট্রেট? বিচারিক নির্বাহী। দেখেন 64 ও 65 ধারায় যে কোনো ম্যাজিস্ট্রেট, এই যে গোল দিবেন, নির্বাহী বা জুডিশিয়াল কর্তৃক গ্রেফতারের বিধান আলোচনা করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করেছে এমন কোন ব্যক্তিকে 64 ধারায় ম্যাজিস্ট্রেট নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতারের নির্দেশ দিতে। 64 ধারা কিছু করে লিখে রাখবেন যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোন একজন অপরাধ করছে। ম্যাজিস্ট্রেট ধরেন সে পরীক্ষার হলে ডিউটি দিচ্ছিল বা যে কোনো জায়গায় নির্বাচনের কেন্দ্রে, ভোট কেন্দ্রে ডিউটি দিচ্ছিল, এমন সময় উনার সামনেই একজন আর একজন ধরেন অপরাধ করছে, তাহলে উনার তারে এই অপরাধটা ঘটছে কি উনার উপস্থিতিতে, তাহলে সরাসরি উনাকে গ্রেফতারের ক্ষমতা ম্যাজিস্ট্রেটের। উনি স্বয়ং পারে অথবা পুলিশকে নির্দেশ দিতে পারে যে গ্রেফতার। এটা কত? 64।
তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো অপরাধ ঘটলে গ্রেফতার করতে পারে কত ধারা ভাই? 64। অন্যদিকে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে যে ব্যক্তিকে গ্রেফতার করতে ক্ষমতাবান উক্ত ব্যক্তিকে 65 ধারায় ম্যাজিস্ট্রেট নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার করতে নির্দেশ দিতে পারে। দুই ধারা পরে একই মনে হয় যে 64তেও যা 65তেও তাই, অ্যাকচুয়ালি তা না। 64 তো বুঝাইলাম যে অপরাধটা ঘটছে কি ম্যাজিস্ট্রেটের সামনে, আর 65টা হলো এই জায়গায় বলছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে ব্যক্তিকে গ্রেফতার করতে ক্ষমতাবান, মানে ওই ব্যক্তিটা সরাসরি ম্যাজিস্ট্রেটের সামনে করে না অপরাধ, কিন্তু ম্যাজিস্ট্রেট গ্রেফতার করতে কি ক্ষমতাবান। ধরেন যখন কোনো অপরাধ হয় তাহলে আমরা সিআর মামলা করি কত ধারায়? 200 ধারায়। আর 200 ধারায় যদি করি আমলে নেয় 190 ধারায়, 190 ধারায় আমলে নেয় মানে ওয়ারেন্ট অথবা সমন দেয় 204 ধারায়। তাহলে এই যে ওনার যে ক্ষমতা এটা বলছে 65। সরাসরি ওনার সামনে ঘটলে 64, ওনার সামনে ঘটে নাই কিন্তু উনি গ্রেফতার করতে ক্ষমতাবান, সেই ক্ষেত্রেও গ্রেফতার করতে পারে নিজে অথবা কাউরে আদেশ দিয়ে কত? 65। তো বোঝার সহজ তরিকা হলো যে 64 হলো অপরাধটা স্বয়ং ওনার কি সামনে ঘটছে, আর 65তে কি সামনে ঘটে নাই তবে উনি ক্ষমতা প্রাপ্ত তারে গ্রেফতার করতে পারে, নিজে পারে অথবা কাউরে নির্দেশ দিতে পারে। 65তে একটা উদাহরণ লিখতে পারেন, যেমন 190 ধারায় আমলে নেওয়ার পরে গ্রেফতার, যেমন 190 ধারায় অপরাধ আমলে নেওয়ার পরে গ্রেফতার। কেউ কোনো কথা বললেন নাকি অনলাইনে? বলেন তো। তাহলে লুৎফর সাহেব 64 আর 65 ধারার ভিতর কি পার্থক্য আছে বলেন? ম্যাজিস্ট্রেটের সামনে যদি কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আর ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে যদি কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিজে গ্রেফতার করতে পারে অথবা অন্য কাউকে নির্দেশ দিতে পারে। এটা কত? 65। 64 65 বুঝেন নাই কেউ আছেন? বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 কোন ধারার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তিকে আটক করতে পারে? কত? 64তেও নিজে পারে, 65তেও নিজে পারে, কিন্তু একটা ঘটছে ওনার সামনে, এটা 64। আর একটা ঘটছে ওনার সামনে না, বাট উনি ক্ষমতা প্রাপ্ত, এটা কত? 65। বুঝছেন? আর অপশনে তো 64, আর 64 থাকলে তো আসলে গাফলা লাগতো যে নিজে তো দুই ধারাই পারে, 64তেও পারে 65তেও পারে। তাহলে যদি আপনাদের লিখিত পরীক্ষায় ধরেন প্রস্তুতি নিয়ে যান নাই, বাট লিখিত পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিছে যে কোন কোন ক্ষেত্রে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে আলোচনা করুন। এখন এই প্রশ্নে কিন্তু বলে নাই যে কোন কোন ক্ষেত্রে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় কে গ্রেফতার করতে পারে, পুলিশ পারে নাকি কে। নর্মালি সবাই ধরে নিয়ে আলোচনা করে দিবে কি কি পুলিশেরটা 54 55 57 আর 151, কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ ব্যক্তিও পারে কত? 59, আর ম্যাজিস্ট্রেট পারে কত? 64 আর 65। তামিম সাহেব, তাহলে বিনা পরোয়ানায় গ্রেফতার যে অপরাধের ক্ষেত্রে করে সেটাকে কি অপরাধ বলে? কগনিজেবল অফেন্স। আর যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে সেটা হলো নন কগনিজেবল নাকি? এখন জেনে রাখা ভালো হতে আসি আমরা। দেখেন যে 55 ধারায় পুলিশ বিনা পরোয়ানায় ভাবুকুড়ি অভ্যাসগত দস্যু প্রভৃতিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারে বা গ্রেফতারের ব্যবস্থা করতে পারে, এটা তো আমরা জানি নাকি ভাই? একেবারে লাস্টের পয়েন্টটা আমরা দেখবো, এই প্রশ্নটা আপনাদের পুরাতন বইতে প্রশ্নের মধ্যে আছে। লাস্টের পয়েন্টটা, পরোয়ানা ব্যতীত গ্রেফতার করেছে এমন কোন ব্যক্তিকে পুলিশ অপ্রয়োজনীয় বিলম্ব ব্যতীত, কি বলেন, যারা ওই যে 54 55 57 বা 151 দ্বারা গ্রেফতার করছে তারে অপ্রয়োজনীয় বিলম্ব ব্যতীত উক্ত মামলার বিষয় এখতিয়ার আছে
এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট, আন্ডারলাইন পয়েন্ট, ম্যাজিস্ট্রেটের নিকট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবে বা প্রেরণ করবে। দেখছেন, তাহলে যারে বিনা পরোয়ানায় গ্রেফতার করছে তারে কি করবে? ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে অথবা পুলিশের কাছে নিয়ে যাবে। কত ধারায়? 60 ধারায়। কত ধারায়? 60 ধারায়। মনে রাখতে হবে, এটা হলো 60 ধারার কথা। এখানে সেলফ প্র্যাকটিসের যত প্রশ্ন আছে বুঝে বুঝে পড়ে ফেলবেন। 8 এবং 9 নাম্বার প্রশ্নটা ভিভিভিবিআই আসার মতো প্রশ্ন আসে নাই, আসতে পারে। 8 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন যে আপনাদের বইতে আছে, মেট্রোপলিটন এলাকায় কতজন ব্যক্তিকে, মেট্রোপলিটন এলাকায় কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে। কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝেন নাই বোধহয়। একটা মেট্রোপলিটন এলাকায় কতজন ব্যক্তিরে বিভিন্ন থানায় বিনা পরোয়ানায় 54 অ্যারেস্ট করে না? রাত ধরে অ্যারেস্ট করতে, সকালে জানাবে কারে? রিপোর্ট করবে কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওনারে রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত থানা থেকে জামিন নিতে পারবেন, কিন্তু যখন ওনারা রিপোর্ট করা হয়ে যাবে তখন আর থানা থেকে জামিন নিতে পারবেন না। তখন জামিন নিতে হবে কোথায় গিয়ে? কোর্টে গিয়ে। এই কথাটা কত ধারায় বলছে? 62 ধারায়। 9 নাম্বারটা দেখেন, মেট্রোপলিটন এলাকার বাইরে, এটা গোল্ডেন, মেট্রোপলিটন এলাকার বাইরে কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে। নরমালি আমরা জানি যে ওই জায়গা যদি সিএমএম হয় তাহলে এই জায়গা কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বাট কাহিনী আছে, এই যে দেখেন, নট অনলি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন্ড কে জেলা ম্যাজিস্ট্রেট, মানে সিজিএম রেও জানাইতে হবে, জেলা ম্যাজিস্ট্রেটও জানাইতে হবে। কিন্তু মেট্রোপলিটন এলাকায় কারে জানাইছে? শুধু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কে। এটাও বলছে কত ধারায়? 62 ধারায়। কোন প্রশ্ন আছে আপনাদের? অনলাইনে এই মুহূর্তে আমি সহ 15 জন আছেন, যারা যারা ভর্তি হন নাই, ভর্তি প্রক্রিয়া অনলাইন অফলাইনে যারা আছেন দ্রুত শেষ করে ফেলেন, বকেয়া থাকলে পরিশোধ করে ফেলেন। এবং আজকে আপনাদের আর পড়াবো না, পরীক্ষাও নাই। আগামীকাল আসেন, আগামীকাল 40 মার্কের পরীক্ষা, মানে আজকের ক্লাস টেস্ট সহ। হ্যাঁ, প্রথম থেকে এই পর্যন্ত 40 মার্কের। 64 হলো, ধরেন আপনি ম্যাজিস্ট্রেট, আপনার সামনে শাকিল একজন হত্যা করতেন, এই ক্ষেত্রে আপনি শাকিলকে গ্রেফতার করতে পারেন 64। আর আপনার সামনে করে নাই, শাকিল হত্যা করছে, একজন আপনার কাছে যে মামলা করছে তারেও আপনি সরাসরি এসে গ্রেফতার করতে পারেন বা অন্য কারো নির্দেশও দিতে পারেন, হলো 65। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।